হ্যালো ডিয়ার স্টুডেন্টস, বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মিসলেনিয়াস পরীক্ষার মেইনে যে বাংলা রয়েছে সেই বাংলার একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনা থেকে বিগত বেশ কয়েক বছর তো প্রশ্ন এসছেই, সিলেবাসেও আমাদের প্রতিবেদন রচনা দেওয়া রয়েছে। তবে আজকের ক্লাসে আমাদের মূলত আলোচনার বিষয় থাকবে, আমরা সীমাবদ্ধ রাখব সংবাদভিত্তিক প্রতিবেদন এই বিষয়টার মধ্যে। দেখো, প্রতিবেদনের তো বিভিন্ন রকম ধরন আছে। একটা হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন, এবং আমাদের পরীক্ষার পারপাসে যদি আমরা ভাবি তাহলে আরেক ধরনের প্রতিবেদন আমাদের করতে হয়, তাকে বলা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। সংবাদভিত্তিক প্রতিবেদন লেখার যা কিছু নিয়ম কানুন আর সম্পাদকীয় প্রতিবেদন লেখার যে নিয়ম, দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। তবে তোমরা এটা ভেবো না যে প্রতিবেদন মাত্র এই দু ধরনেরই হয়। কেমন? কারণ প্রতিবেদনের আরও একটা ধরন রয়েছে এরকম, কোনো একটি সংস্থা, কোনো একটি প্রতিষ্ঠান তাদের সারা বছরের কি কাজকর্ম করলেন তার খতিয়ানটা একটা প্রতিবেদন বা রিপোর্টের আকারে সবার সামনে তুলে ধরলেন, সেটাও এক ধরনের প্রতিবেদন। ইভেন তোমরা যখন কর্মক্ষেত্রে যোগ দেবে, সেখানে তোমার যেখানে পোস্টিং হয়েছে সেখান থেকে কোনো একটি ঘটনা হায়ার অথরিটিকে যখন তুমি জানাচ্ছ, সেটাও কিন্তু রিপোর্টিংয়ের মধ্যে দিয়েই জানাতে হবে। আর এই কারণেই আমাদের সিলেবাসে এই প্রতিবেদন রচনা টপিকটাকে রাখা হয়েছে। আমাদের পরীক্ষা পারপাসে যেটা দরকার পড়ে, একটা হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন আর একটা সম্পাদকীয়। ইনফ্যাক্ট আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলো দেখি, সেখানে দেখব কোনো কোনো বছর সংবাদভিত্তিক প্রতিবেদন লিখতে দিয়েছে, কোনো বছর হয়তো সম্পাদকীয় প্রতিবেদন লিখতে দিয়েছে। আবার যখন থাকছে, অর্থাৎ দুটো দিয়ে তোমাকে একটা লিখতে বলা হচ্ছে, সেখানে লক্ষ্য করে দেখবে যে একটা অংশ থাকছে সংবাদভিত্তিক প্রতিবেদন, আর আইদার অরের আরেকটা যে অংশ থাকছে সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। তাহলে আমরা যদি এই দু ধরনের প্রতিবেদন লেখার নিয়মটাই শিখে নিই, যেটাই পরীক্ষায় আসুক না কেন, বা যদি দুটোই আমাকে দিয়ে বলে যে কোনো একটি লেখো, সেক্ষেত্রে যেটাতে আমি কমফোর্ট ফিল করব আমি সেটাই অ্যান্সার করব। সেই কারণে আমরা এই ক্লাসে আজকের ক্লাসে বিশেষত আমরা দেখব সংবাদভিত্তিক প্রতিবেদনের বিষয়টি। এর পরবর্তীকালে আরেকটি ক্লাস আসবে, সেখানে আমরা দেখব সম্পাদকীয় প্রতিবেদন রচনার কী নিয়ম কানুন রয়েছে সেই বিষয়টি। আর তোমরা সিলেবাসটা যদি লক্ষ্য করো, সিলেবাসে কিন্তু বলা আছে ড্রাফটিং এ রিপোর্ট। এই যে ড্রাফটিং এ রিপোর্ট, এটার মধ্যে দিয়ে কিন্তু বলা হলো না কী ধরনের রিপোর্ট। যখন আমরা বলছি সংবাদভিত্তিক প্রতিবেদন, সেটা এক ধরনের রিপোর্ট, সম্পাদকীয় প্রতিবেদন আরেক ধরনের রিপোর্ট। তাহলে কী ধরনের রিপোর্ট সেটা কিন্তু সেখানে বলা হয়নি। সংবাদভিত্তিক যে প্রতিবেদনের কথা বলা হচ্ছে, এর আরেকটা নাম আছে। আরেকটা নাম বলতে আমরা যদি এটাকে এইভাবে দেখি, এটাকে বলা হচ্ছে ঘটনা কেন্দ্রিক প্রতিবেদন। অর্থাৎ যে প্রতিবেদনে ঘটনাই প্রধান। কারণ সম্পাদকীয় প্রতিবেদন কিন্তু ঘটনা কেন্দ্রিক নয়। যদি আমরা সম্পাদকীয় প্রতিবেদনের কথা বলি, তাহলে এই প্রতিবেদনটা হবে, আমরা পরে দেখব, আজকে জাস্ট তোমাদের একটু ভূমিকা হিসেবে বলে রাখি, বিশ্লেষণমূলক। অর্থাৎ এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। কিন্তু সংবাদভিত্তিক প্রতিবেদন পুরোটাই ঘটনাকেন্দ্রিক প্রতিবেদন হিসেবে এটাকে ট্রিট করা হয়। আমরা এক্স্যাক্টলি যদি প্রতিবেদন বলতে কি বোঝায় এটাকে একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রতিবেদনের একদম সাধারণ অর্থ বলতে বলা হচ্ছে বিবরণী। বিবরণীকে আমরা কি বলি? ইংরেজিতে বলি ডেসক্রিপশন। কোনো কিছুর একটা বর্ণনা দেওয়া, সেটাই বিবরণী। আর সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিপোর্ট। তোমাদের ইংরেজিতে রিপোর্ট রাইটিং করতে হয়। তাহলে যিনি প্রতিবেদন রচয়িতা তাকে বলা হচ্ছে প্রতিবেদক বা রিপোর্টার। তাহলে একজন রিপোর্টার বা প্রতিবেদককে আমরা কোথায় পাই? আমরা একজন রিপোর্টার বা প্রতিবেদককে পাই হচ্ছে সংবাদপত্র, তাই তো? সংবাদপত্রে পাই। অতএব আমরা যখন প্রতিবেদন লিখব, আমরা নিজেদেরকে এক একজন প্রতিবেদক বা রিপোর্টার হিসেবে ভাবব। আমরা কেউ পেশাদার প্রতিবেদক নই বটে, কিন্তু প্রতিবেদন রচনার তো কিছু টেকনিক্যাল দিক রয়েছে।
তুমি যদি সেই টেকনিক্যাল দিকগুলোকে মেনটেন করতে পারো তোমার লেখার মধ্যে, তাহলেই কিন্তু কাঙ্ক্ষিত নম্বর তুমি পাবে। আর যিনি প্রফেশনাল, যিনি পেশাদার, তাকে টেকনিক্যাল দিকগুলোর সাথে সাথে আরও আনুষঙ্গিক কিছু বিষয় মাথায় রাখতে হয়। আমরা যেহেতু সেই প্রফেশনাল নই, আমরা পরীক্ষা পারপাসে যেটুকু দরকার সেই জায়গাটুকুকে অবশ্যই মাথায় রাখব। তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করছি আমাদের সংবাদ ভিত্তিক প্রতিবেদন লেখার কি কি নিয়ম রয়েছে সেই নিয়মগুলোতে। তাহলে চলো, প্রথম যে নিয়মটা মাথায় রাখবে, একটা প্রতিবেদন লিখতে গেলে তোমাকে অবশ্যই একটা শিরোনাম বা টাইটেল দিতে হবে। আমরা খবরের কাগজে যে রিপোর্টগুলো পাই, প্রত্যেকটা একটি করে শিরোনাম থাকে, টাইটেল থাকে। ইভেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো শুধু খবরের কাগজ থেকে রিপোর্ট পড়ছি এমনটা নয়, আমরা রিপোর্ট পড়ছি কোথা থেকে? আমরা রিপোর্ট পড়ছি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, সেখানেও দেখবে যখন আমরা কোনো ওয়েবসাইটে ক্লিক করিনি, আমাদের কিন্তু একটা ওভারভিউ দিচ্ছে যে এক্স্যাক্টলি তার মধ্যে কি থাকতে পারে, কি সম্ভাবনা রয়েছে রিপোর্টের কন্টেন্টের। অতএব সব ক্ষেত্রে একটা শিরোনাম বা টাইটেল এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তবে তবে এখানে দুটো কথা আমরা বলেছি, সংক্ষিপ্ত, আকর্ষণীয়। কেন সংক্ষিপ্ত? তুমি যদি শিরোনাম বা টাইটেলের সমস্ত কথা বলে দাও, মূল কন্টেন্টটাই যদি তুমি সেখানে বলে দাও, তাহলে তোমার এই রিপোর্টটা, তোমার যে মূল লেখাটা, সেটা আরেকজন পড়বেন কেন? আমি পড়বো কেন? আমার তো কোনো পড়ার প্রয়োজন পড়ছে না। তার ফলে তোমার শিরোনাম সংক্ষিপ্ত হবে এই জন্য, তুমি শিরোনামের মধ্যে দিয়ে কি বলতে চাইছো তার একটা হিন্টস দেবে, তার একটা সংকেত সূত্র দেবে মাত্র, কিন্তু সেখানে তুমি সমস্ত কথা কখনোই বলবে না। আর আকর্ষণীয় তো বটেই, কারণ একটা আকর্ষণীয় শিরোনাম পাঠককে বাধ্য করবে মূল লেখার দিকে যেতে। তোমার শিরোনাম যদি আকর্ষণীয় না হয়, তাহলে তো পাঠক মূল লেখা পড়বেন না। এবার এই শিরোনামটা দিতে গিয়ে লক্ষ্য রেখো, তোমরা যদি খবরের কাগজ পড়ো, আশা করব নিশ্চয়ই পড়ো, দেখবে শিরোনাম কখনো কমপ্লিট সেন্টেন্সে পূর্ণ বাক্যে হয় না। শিরোনাম সবসময় হয় খণ্ড বাক্যে বা খণ্ড শব্দে বলা যেতে পারে, যেখানে শিরোনামের মধ্যে কোনো ধরনের ক্রিয়াপদ ব্যবহার হবে না। ধরো আমি যদি এরকম বলি, একটা ঘটনা হচ্ছে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই বিষয়ে আমাকে একটি প্রতিবেদন লিখতে হবে। তাহলে সেই প্রতিবেদনের ক্ষেত্রে আমি যদি বিষয়টাকে এইভাবে প্রেজেন্ট করি, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, নিহত হয়েছেন একাধিক ব্যক্তি, না, এটা কিন্তু শিরোনাম হলো না, টাইটেল হলো না। কেন হলো না? তার কারণ এখানে আমি কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করেছি, এখানে আমি ক্রিয়াপদ ব্যবহার করেছি, অতএব এটা টাইটেল হতে পারে না। তাহলে এই কথাটাকেই যদি আমরা টাইটেলে কনভার্ট করি, আমরা কিভাবে বলবো? না, আমরা বলবো দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত একাধিক। দেখো, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এখানেই থেমে যাচ্ছি, হয়েছে কথাটা বলছি না আমরা। নিহত একাধিক আমরা কিন্তু বলছি না নিহত হয়েছেন একাধিক। তাহলে সবসময় মাথায় রাখবে, তোমার টাইটেলটা যেন, তুমি যে টাইটেলটা দিচ্ছ সেটা যেন কমপ্লিট সেন্টেন্সে না হয়। এটা কিন্তু অনেকেই ভুল করো, পূর্ণ বাক্যে টাইটেল দিয়ে চলে আসো, সেটা কিন্তু করবে না। তাহলে প্রথম আমরা শুরু করছি কোথা থেকে? শিরোনাম দিতে হবে, টাইটেল দিতে হবে, এখান থেকে আমাদের লেখা বা আমাদের জার্নি শুরু হলো। এইবার টাইটেল দেওয়ার পরে তোমরা কি করবে? লেখা শুরু করবে। লেখা শুরুর সময় কি করতে হবে? দেখো, প্রতিবেদনের সূচনার বাঁ দিকে প্রতিবেদকের পরিচয়, স্থান আর তারিখ লিখতে হবে। প্রতিবেদকের পরিচয় বলতে কি বোঝানো হচ্ছে? যিনি প্রতিবেদনটা লিখছেন। আচ্ছা, তাহলে প্রতিবেদনটা যিনি লিখছেন কীরকম লেখা থাকে আমরা একটু বিষয়টা দেখার চেষ্টা করি। একদম বাঁ দিকে তুমি যেখানে মার্জিন দিচ্ছ সেখানে লিখবে নিজস্ব সংবাদদাতা। এটা অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বিশেষ সংবাদদাতা ইত্যাদি ইত্যাদি ব্যবহার করো, ঠিক আছে, করতে পারো, তবে প্রয়োজন নেই। জাস্ট একটা নিজস্ব সংবাদদাতা এটুকু লিখলেই হবে, এর বেশি কিচ্ছু না। এটাই হচ্ছে প্রতিবেদকের পরিচয়। তারপরে কি করছো? তুমি একটা কমা দিচ্ছ।
কমা দিয়ে, আচ্ছা প্রতিবেদকের পরিচয় হয়ে গেল, কমা দিয়ে বলা হচ্ছে স্থানের নাম দিতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট গল্প আছে। আমাদের যে পরীক্ষা যারা নেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তাদের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি নাম দেওয়া যায় না, কোনো স্থান নাম দেওয়া যায় না, নিজের নাম তো দেওয়াই যাবে না। কেন? তার কারণ পাবলিক সার্ভিস কমিশন সর্বান্তকরণে যেটা মনে করেন, আমি কোনো ব্যতিক্রমী উদাহরণে যাচ্ছি না, কিন্তু উদ্দেশ্য যেটা থাকে, তোমার আইডেন্টিটি, তোমার পরিচয় যেন কোথাও ডিসক্লোজড না হয়, কোথাও যেন সেটা প্রকাশিত না হয়। তোমার নিজের নাম যেটা, সেটা যেমন তোমার পরিচয়, তার সাথে সাথে তুমি যে অঞ্চলটায় থাকো সেটাও তো তোমার পরিচয়, কারণ সেটাও তো এক ধরনের ভৌগোলিক পরিচয় বহন করছে। সুতরাং যিনি খাতা দেখছেন তার কাছে কিন্তু তোমার নাম পৌঁছচ্ছে না, খাতায় নাম লিখতে হলেও সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় সেই পাতাটাকে, শুধু রোল নাম্বারটা থাকে। আরেকটা হচ্ছে যে তুমি কোন অঞ্চল থেকে বিলং করো সেটাও পৌঁছচ্ছে না। অতএব তোমার কোনো ধরনের কোনো আইডেন্টিটি যেন পরীক্ষকের কাছে প্রকাশিত না হয়, সেই কারণে এই ব্যবস্থাটি করা হয়েছে। এইবারে ধরে নাও তোমাকে একটা প্রতিবেদন লিখতে দিল, আপনার এলাকায় অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন রচনা করুন। তাহলে তোমার এলাকার কথা বলা হয়েছে, এখানে স্থানের নাম লিখতে হবে। তুমি যদি সেই জায়গাটার নাম লেখো, তুমি তো তোমার ভৌগোলিক পরিচয়কে প্রকাশ করে ফেলছো, কিন্তু নিয়ম অনুযায়ী তুমি সেই ভৌগোলিক পরিচয়কে প্রকাশ করতে পারো না। তাহলে আমরা এখানে কি করব? আমরা খুব সুন্দর একটা পদ্ধতি আশ্রয় নেব। আমরা এখানে লিখব ক স্থান, বা চাইলে ক অঞ্চলও লিখতে পারো, অসুবিধা নেই। আসলে তুমি বোঝাতে চাইছো পাবলিক সার্ভিস কমিশনকে, যিনি খাতা দেখছেন তাকে, তুমি জানো যে এখানে জায়গার উল্লেখ করতে হয়, এই বোঝানোটুকুই জরুরি। এবার ধরা যাক তোমার কোশ্চেনের মধ্যেই মেনশন করা আছে কোনো একটা জায়গার নাম, ধরো প্রশ্নপত্রে দিয়েছে সুন্দরবন সংলগ্ন একটি লোকালয়ে হঠাৎ করে বাঘের হানায় বিপর্যস্ত জনজীবন, এটা হচ্ছে টপিক। তাহলে এটা যদি টপিক হয়, সেখানে তো কোশ্চেন পেপারে বলেই দিল যে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের হানায় বিপর্যস্ত জনজীবন। সুতরাং কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যারা পরীক্ষা দেবে সবাইকেই সুন্দরবন সংলগ্ন কোনো লোকালয় নিয়ে কথা বলতে হবে। এখানে তুমি যদি সুন্দরবনের লাগোয়া কোনো একটি অঞ্চলের কথা উল্লেখ করো জায়গা হিসেবে, সেটা কাকদ্বীপ হতে পারে, ক্যানিং হতে পারে, গোসাবা, যা ইচ্ছে, হিঙ্গলগঞ্জ, যেটা যেটা খুশি প্রতীকী হিসেবে, তাহলে কিন্তু সেখানে সেটা কখনোই নিয়মভঙ্গ বলে ধরা হবে না। কেন? কারণ সেখানে প্রশ্নপত্রেই বলে দেওয়া আছে যে সুন্দরবন সংলগ্ন একটি লোকালয়। অতএব যখন তোমরা এই ধরনের কোনো প্রতিবেদন লিখতে যাবে, তখন মাথায় রাখবে কোশ্চেন পেপারে কি কোনো ধরনের জায়গার কথা উল্লেখ করেছে। যদি উল্লেখ করে, তাহলে আমরা পরীক্ষার খাতাতে ক স্থান লিখব না, একটা জায়গা উল্লেখ করব। আর যদি সেটা না করে, তাহলে আমরা পরীক্ষার খাতাতে ক স্থান, খ স্থান, XYZ যে কোনো একটা সিম্বল দিয়ে লিখব, কোনো জায়গার নাম উল্লেখ করব না। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হলো যে জায়গার নামটা কোথায় উল্লেখ করবে, কোথায় উল্লেখ করবে না। এইবারে বলা হচ্ছে, তাহলে স্থান হয়ে গেল। তারিখ, যেদিন ঘটনা ঘটছে প্রতিবেদক সেদিনের তারিখ উল্লেখ করেন। এবার তুমি কোন তারিখ দেবে? তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনের তারিখ দেবে। অর্থাৎ ধরে নাও আমি তারিখ দিলাম 2 অক্টোবর, তারপর একটা কোলন সাইন। আমরা যখন উচ্চারণ করি কি বলি? 2রা অক্টোবর, 1লা জুলাই, তাই না, 7ই মার্চ। এই যে রা, লা, ই, এই ধরনের কোনো কথা বা শব্দ, লেটার আমরা উল্লেখ করব না। আমরা শুধু ডিজিটটা লিখব, ডিজিটটা বাংলাতে লিখব, এবং তারপরে ইংরেজিতে মাসের নামটা, কিন্তু সেটা বাংলা বানানে, ইংরেজিতে নয়। ব্যাস, তোমার কাজ শেষ। তাহলে যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখ দিয়ে তুমি তোমার লেখা শুরু করছো, প্রোভাইডেড যদি এমন হয় যে প্রশ্নপত্রে একটা নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করে দিয়েছে তারিখে, তাহলে যেদিন ঘটনাটা ঘটেছে বলে উল্লেখ করা হচ্ছে সেই দিনের তারিখ লিখবে।
তাহলে আশা করি এইটুকু পরিষ্কার হলো যে প্রতিবেদকের পরিচয়, স্থান এবং তারিখ একদম বাঁ দিকে যেখানে মার্জিন দিচ্ছ তারপরে লিখতে হবে, তারপরে কিন্তু জায়গা ফাঁকা রাখতে হচ্ছে। এবং এই যে ফাঁকা জায়গাটা রেখেছি এইখান থেকে তোমার লেখা শুরু হবে, কেমন, পরের লাইন থেকে নয় কিন্তু। তারপরে আবার তুমি চলে আসছো নিজস্ব সংবাদদাতা এই পরের লাইনে। এবার নিজস্ব সংবাদদাতা থেকে শুরু করে তারিখ পর্যন্ত যে অংশটা, সেই অংশটা অনেকে ভুল করে আন্ডারলাইন করো। না, আন্ডারলাইন করবে না। কোনো খবরের কাগজে এই অংশটা আন্ডারলাইন করা থাকে না, আমরাও আন্ডারলাইন করব না। সাধারণ যেমন লিখি সেরকমভাবে আমরা লিখব। আমরা এই নিয়মগুলো আলোচনার পরে একটা মডেল প্রশ্নের উত্তর একটু দেখব যে কিভাবে এই প্রতিবেদনটাকে আমরা ডেভেলপ করছি, সেখানে আমরা এই বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা কি পেলাম? প্রথমে পেলাম শিরোনাম বা টাইটেল। তারপরে আমরা কি পাচ্ছি না, প্রতিবেদন শুরু হচ্ছে, প্রতিবেদকের পরিচয়, স্থান, তারিখ ইত্যাদি। হয়ে গেল দুটো বিষয়। আর পাবলিক সার্ভিস কমিশনের নিয়মটা আমরা অলরেডি বলে দিলাম, কোনো ব্যক্তি নাম, স্থান নাম, নিজের নাম কিচ্ছু সেখানে ব্যবহার করা যাবে না। এইবার দেখো বলা হচ্ছে কি, প্রতিবেদনের ঘটনা বর্ণনার মধ্যে যাতে নিরপেক্ষতা বজায় থাকে, এটা খুব জরুরি বিষয়। নিরপেক্ষতা বলতে আমরা ভাবি সবসময় যে রাজনৈতিক ক্ষেত্রেই বোধহয় নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, পলিটিক্যাল দিক থেকে বায়াসনেস থাকতে পারে, না থাকতে পারে। না, তা কেন? আমি কোনো একটি ঘটনা তোমাকে বর্ণনা করছি, দুপক্ষের মধ্যে এক পক্ষের কথা তোমাকে জানালাম, আরেক পক্ষের কথা বললাম না, সেখানে তো নিরপেক্ষতা থাকলো না। ধরে নাও আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এই যে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের হানা এ বিষয়ে একটা প্রতিবেদন লেখার কথা বলা হয়েছে। তাহলে হঠাৎ করে যদি বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, স্বভাবতই সেখানকার মানুষ আতঙ্কিত হবেন, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা কিন্তু খবরের কাগজ বা টেলিভিশন সংবাদ মাধ্যমে দেখেছি অনেক ক্ষেত্রে সেই স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত হয়ে সেই বন্য প্রাণীটিকে হয়তো পিটিয়ে হত্যা করছেন। এবার এটা ঠিক যে বন্যপ্রাণীকে তো হত্যা করার নিয়ম নেই, তাদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে, তাহলে এটা তারা অন্যায় করেছেন। এবং উল্টো দিকে বন দফতর যারা, তাদের কাজ হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ। তাহলে আমরা যখন এই প্রতিবেদনটা লিখব, আমরা একদিকে যেমন গ্রামবাসীদের তরফে তাদের আতঙ্কের কথাটা উল্লেখ করব এবং সেই আতঙ্কিত হয়ে তারা কি করেছেন না করেছেন, উল্টো দিকে কিন্তু বন দফতরের যে কাজ হচ্ছে এই বন্যপ্রাণীকে রক্ষা করা, এটাও উল্লেখ করব। সুতরাং এক পক্ষ থেকে নয়, বিষয়টা সব পক্ষ থেকেই তোমাকে দেখতে হবে। যেমন আমি যদি বলি যে কোথাও একটা আগুন লেগেছে, অগ্নিকাণ্ড, সেই বিষয়ে একটা প্রতিবেদন তোমাকে লিখতে দেওয়া হয়েছে, কি করে নিরপেক্ষতা বজায় রাখবে এখানে? বা এখানে নিরপেক্ষতার প্রশ্ন আসছে কোথা থেকে? এটা তো কোনো পলিটিক্যাল বিষয় না। দেখো, নিরপেক্ষতা প্রশ্ন এখানেও আছে। যখনই কোথাও আগুন লাগে এবং সেখানে যখন দমকলের গাড়ি এসে পৌঁছয়, চিরকাল স্থানীয় মানুষের একটা সাধারণ অভিযোগ থাকে, নির্দিষ্ট সময়ে খবর দেওয়া সত্ত্বেও কিন্তু দমকল দেরি করে এসেছে। খুব কমন একটা অভিযোগ এটা। কিন্তু এটা বলেই তুমি তোমার দায়িত্ব শেষ করতে পারো না। দমকল কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন সেটাও তোমাকে বলতে হবে। তাদেরও বক্তব্য হচ্ছে যে এলাকাটি এতটাই ঘিঞ্জি এলাকা, জনবসতিপূর্ণ, সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করতেই অসুবিধা হয়েছে। তাহলে দুপক্ষের কথাই রাখতে হবে, এইভাবেই তুমি নিরপেক্ষতা বজায় রাখবে, এক পক্ষের কথা নয়। একদম প্র্যাকটিক্যাল বাস্তবের যদি উদাহরণ তোমরা লক্ষ্য করো, দেখবে যে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উঠেছে, যিনি অভিযোগ করছেন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে টিভিতে, কোনো নিউজ চ্যানেলে। তিনি কি অভিযোগ করছেন, কেন করছেন, কী বৃত্তান্ত, সেটা একটা হলো। তারপরে আবার দেখবে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ আছে, আপনি কি বলবেন এ ব্যাপারে। কেন? কারণ যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারও তো কিছু বক্তব্য আছে, দুপক্ষের বক্তব্যই রাখতে হবে। সুতরাং তুমিও পাঠকের কাছে যখন বক্তব্য পৌঁছে দিচ্ছ, তুমিও এই নিরপেক্ষতাটা অবশ্যই বজায় রাখবে। অর্থাৎ যে ঘটনাই বর্ণনা করো না কেন, সেই ঘটনার দুটো এন্ডে যারা রয়েছেন সেই দুটো পক্ষের বক্তব্যই তোমার লেখার মধ্যে যেন অবশ্যই থাকে। তাহলে এই যে দুটো পক্ষের বক্তব্য নিয়ে তুমি লিখবে, এক্স্যাক্টলি কী লিখবে সেখানে আমরা আসব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিবেদনের ভাষা কি হবে। দেখো, পরিষ্কার বলা হচ্ছে ভাষা হবে সহজবোধ্য।
এই সহজবোধ্য ব্যাপারটা আপেক্ষিক। তোমার যদি প্রচুর পরিমাণে সাহিত্য পড়ার অভ্যেস থাকে তাহলে একটু জটিল বাক্য, হয়তো একটুখানি দেখা গেল উপমা অলংকার ব্যবহার করা হয়েছে, এগুলো তোমার পক্ষে বোঝা অনেকটা সহজ, তাহলে সেটা সহজবোধ্য তোমার কাছে। কিন্তু এক্ষেত্রে সহজবোধ্য বলতে কি বোঝাচ্ছে? উচ্চশিক্ষিত বা স্বল্প শিক্ষিত সবাই বুঝতে পারেন। আমাদের দেশের আনফর্চুনেটলি প্রত্যেকটি মানুষ যে উচ্চশিক্ষার সুযোগ পান এমনটা তো নয়। বহু মানুষ হয়তো শুধু অক্ষর জ্ঞানটুকু তাদের পরিচয় রয়েছে, তার বেশি নয়। কেউ হয়তো ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছেন, বাংলাটুকু পড়তে পারেন, লিখতে পারেন। আবার কেউ কেউ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি। তাহলে একটি প্রতিবেদন, একটা খবরের কাগজ, সে কোন ভাষায় খবরটাকে পরিবেশন করবে? অ্যাকচুয়ালি যে ভাষায় করা হয়, আমি যদি সেই ভাষাটাকে টেকনিক্যালি বলি, তাকে বলা হচ্ছে মান্য চলিত বাংলা, স্ট্যান্ডার্ড কলোকিয়াল বেঙ্গলি। এইটা হচ্ছে তার ভাষা, মান্যচলিত বাংলা। মান্যচলিত বাংলা বলতে বোঝানো হচ্ছে কলকাতা এবং তার সন্নিহিত অঞ্চলের যে ভাষা, এটাই হচ্ছে মান্যচলিত বাংলা, যেটাকে রাঢ়ী উপভাষা বলা হয়। যে ভাষায় এই মুহূর্তে আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, এইটা একটা রাঢ়ী উপভাষা, মানে মান্যচলিত বাংলা। আমরা আমাদের স্কুলের যে পাঠ্য বইগুলো পেয়েছি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, প্রত্যেকটা পাঠ্য বই কিন্তু এই মান্যচলিত বাংলায় লেখা। ইভেন আমাদের যে খবরের কাগজগুলো প্রকাশিত হয়, দেখবে প্রায় প্রত্যেকটি সংবাদপত্রের জেলাভিত্তিক আলাদা করে ক্রোড়পত্র থাকে, সাপ্লিমেন্টারি পেজ থাকে। কিন্তু জেলাভিত্তিক যে পেজটা রয়েছে সেখানে খবরটা যখন লেখা হচ্ছে, সেই জেলার যে আঞ্চলিক ভাষা মানে উপভাষা যেটাকে বলা হচ্ছে, তাতে কিন্তু খবরটা লেখা হচ্ছে না। অর্থাৎ উত্তরবঙ্গের যে আলাদা একটা পেজ, সেই পেজে খবরটা যখন লেখা হচ্ছে সেটা কিন্তু কামরূপী উপভাষায় লেখা হচ্ছে না, সেটা কিন্তু রাঢ়ী উপভাষাতেই লেখা হচ্ছে, মানে মান্যচলিত বাংলাতে। সুতরাং তোমরাও যখন কোনো একটা রিপোর্ট লিখবে, সবসময় এই মান্যচলিত বাংলাটাই ব্যবহার করবে। এটাই একমাত্র আমাদের নিয়ম অনুযায়ী ব্যবহার করা ভাষা। এবার সহজবোধ্যের প্রশ্নটা কিন্তু তারও ওপরে। আমি মান্যচলিত বাংলা ব্যবহার করছি মানেই সেটা সবাই বুঝবেন এমনটা নয়। দেখা গেল আমি মান্যচলিত বাংলা ব্যবহার করে সেখানে প্রচুর পরিমাণে উদাহরণ, উপমায় একেবারে ভর্তি করে দিলাম। আমি এমন কিছু শব্দ ব্যবহার করলাম যে শব্দগুলোর সাথে দৈনন্দিন জীবনে মানুষের কোনো যোগাযোগ নেই, একটু যারা উচ্চ স্তরের পড়াশোনা করেছেন তারাই শুধু বুঝবেন। না, তাহলে কিন্তু সহজবোধ্য হলো না। এমনভাবে তোমাকে লিখতে হবে যেখানে তোমার এই বিষয়ে যে অগাধ পাণ্ডিত্য আছে, এই জ্ঞানের যে অহংকার, সেই অহংকার প্রকাশ পাবে না, বরং উল্টে এটা প্রকাশ পাবে যে তুমি এই বিষয়টাকে কিন্তু সাধারণ মানুষের বোধগম্য করে লিখতে পারো। তাহলে ভাষার ক্ষেত্রে একেবারে খুব সাধারণ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষাতে তোমাকে প্রতিবেদন উপস্থাপনা করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এইবার তুমি তো প্রতিবেদক, তাহলে তোমার কি ভূমিকা? এই ধরনের প্রতিবেদনে তোমার কোনো ধরনের ব্যক্তিগত মতামত থাকবে না। তার পরিবর্তে কি থাকবে? ঘটনার বিস্তৃত বর্ণনা। আসলে তুমি প্রতিবেদক হিসেবে কিন্তু কখনোই ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করবে না। প্রতিবেদক একজন দর্শক মাত্র। যদি কোনো ঘটনা আনন্দের ঘটনা হয়, প্রতিবেদকের আবেগ উচ্ছ্বাস সেখানে থাকবে না। কোনো ঘটনা যদি দুঃখজনক হয়, সেখানেও প্রতিবেদক কিন্তু দুঃখে ভারাক্রান্ত হবেন না। তিনি যেন ওই অনেকটা আমরা বলি না, দুঃখে উদ্বিগ্ন মনা, সুখ দুঃখ যার কাছে সমান, তিনি সেই রকম একজন ব্যক্তি। তোমার কাজ হচ্ছে প্রতিবেদক হিসেবে যেটা ঘটেছে সেটা মানুষের কাছে তুলে ধরা। ধরা যাক কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা, সেই বিষয়ে একটা প্রতিবেদন তোমাকে লিখতে হচ্ছে। এবার তুমি যখন সেই জায়গায় গিয়ে ভিজিট করলে, বা কল্পনা করছো তুমি ভিজিট করেছো, আমি সেইভাবে ধরে নিচ্ছি, মনে হলো যে এখানে এই যে একটা আইল্যান্ড রয়েছে, চার মাথার মোড় রয়েছে, এখানে ট্রাফিক সিগন্যাল দরকার। তাহলে প্রতিবেদক হিসেবে তুমি সেখানে কি লিখতে পারবে যে এখানে একটি ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, ইত্যাদি ইত্যাদি? না, কারণ সেখানে তুমি কিন্তু তোমার ব্যক্তিগত মতামত দিচ্ছ। হ্যাঁ, তুমি তোমার লেখার মধ্যে এটা উল্লেখ করতে পারো,
এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি রয়েছে এই অঞ্চলে একটি ট্রাফিক সিগন্যালের জন্য, কিন্তু প্রশাসনের তরফে সেই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তার মানে স্থানীয় মানুষ যেটা বলছেন তোমাকে, তুমি সেটা তুলে ধরছো। এটা তোমার বক্তব্য নয়, স্থানীয় মানুষের বক্তব্য। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাতে কোথাও কিন্তু তোমার পার্সোনাল ওপিনিয়ন আসবে না। আমরা এরপরে যে টপিকটা একটু দেখব আলোচনা করে উদাহরণ হিসেবে, সেখানেও দেখবে আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করেছি। কিভাবে আমরা মেনটেন করেছি সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে এইবার তুমি লেখা শুরু করলে, এতগুলো টেকনিক্যাল দিক জেনে নিয়ে মূল লেখায় তুমি চলে এলে। মূল লেখায় কটা ভাগ বলা হচ্ছে? 4টে ভাগ। একটা শিরোনাম অলরেডি আমরা বলেছি, সূচনা অংশ অর্থাৎ ওই যে নিজস্ব সংবাদদাতা তোমার, তারপরে জায়গার নাম, তারিখ, সেটা বলেছি। এইবার হচ্ছে বিবরণ আর সমাপ্তি। আমরা যে কোনো প্রতিবেদন সবসময় চেষ্টা করব 2টো প্যারাগ্রাফে লিখতে। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষা পারপাসে যখন প্রতিবেদন লিখতে হয় সেখানে শব্দ সংখ্যা নির্দিষ্ট আছে 150 থেকে 200। এবার 150 থেকে 200 শব্দের মধ্যে না 2টোর বেশি প্যারাগ্রাফ করলে একটা প্যারাগ্রাফে খুব বেশি পরিমাণ কন্টেন্ট থাকে না। তার ফলে একটা প্যারাগ্রাফ যে দানা বেঁধে উঠবে, একটু জমাট বাঁধবে, কন্টেন্টটা এস্টাবলিশড হবে, সেটা কিন্তু হয় না। এই কারণে 2টো প্যারাগ্রাফে লেখো, তাহলে বিষয়টা ঠিকঠাক থাকবে। এই যে বিবরণের কথা বলা হচ্ছে, কি বিবরণ থাকবে এখানে? আচ্ছা, কোনো একটা রিপোর্ট যখন আমরা পড়ি, আমাদের উদ্দেশ্য কি থাকে? আমরা কিছু তথ্য জানতে চাই, তাই না? কি কি তথ্য জানতে চাই? আমরা জানতে চাই কি ঘটেছে, কবে ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, আচ্ছা কে ঘটিয়েছে বা কাদের ঘটেছে, আর হচ্ছে কিভাবে ঘটেছে। এই কটাই তো আমাদের কোয়ারিজ থাকে। তাহলে তোমরা যখন প্রতিবেদনের বিবরণ দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ ঘটনার, এই কটা উত্তর দিয়ে দাও। এই কটা উত্তর দিলেই কিন্তু প্রতিবেদনের মূল কাঠামো তৈরি হয়ে গেল, তোমার বিবরণ কিন্তু চলে এসছে। প্রথম প্যারাগ্রাফে এই 1 2 3 4 5 6 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের উত্তর তুমি যদি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু প্রতিবেদনের 70% কাজ কিন্তু কমপ্লিট। এইবার সেকেন্ড প্যারাগ্রাফে এই 6টা যে উত্তর তুমি দিয়েছো, এটাকে এলাবোরেট করবে, এটাকে একটু বিস্তৃতভাবে বর্ণনা করবে। মানে আনুষঙ্গিক টপিক যেমন আসবে, যেমন ধরো আমি যদি বলি যে একটা ট্রেন দুর্ঘটনা বা নৌকা ডুবি, দেখবে এই ধরনের ঘটনাতে প্রত্যক্ষদর্শী কেউ না কেউ থাকেন। তাহলে প্রত্যক্ষদর্শীদের মতে বলে তুমি বিষয়টা শুরু করলে, তারা কি দেখেছেন। যেমন আমরা একটু আগে একটা কথা এখানে বলেছি যে, এই যে কোথায় গেল, ব্যক্তি নাম স্থান নাম ব্যবহার করা যাবে না। আচ্ছা, ব্যক্তি নামের ক্ষেত্রে তাহলে ধরে নাও কোনো একটা রক্তদান শিবির, তাহলে রক্তদান শিবিরের এই ধরনের কোনো অনুষ্ঠানে সবসময় এলাকার যিনি সাংসদ হন বা বিধায়ক হন তারা উপস্থিত থাকেন। তাহলে এটা সেকেন্ড প্যারাগ্রাফে লেখো যে স্থানীয় বিধায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। বিধায়কের নাম লেখার দরকার নেই, বিধায়ক বললেই হবে, আর কিছু দরকার নেই। এগুলো সেকেন্ড প্যারাগ্রাফে আসবে, মানে ওই সমাপ্তি অংশে। বা যদি এরকম হয় যে চিকিৎসকরা তো থাকবেন একটা রক্তদান শিবিরে, তাই না? কোনো চিকিৎসকের নাম নেওয়ার দরকার নেই, এক্স চ্যাটার্জি, ওয়াই মুখার্জি, এইসব কিচ্ছু নয়। স্থানীয় চিকিৎসকরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে তা ভাঙতে সাহায্য করেন। এই অ্যানালিসিস না, এই যে বর্ণনাটা, এই বর্ণনা তুমি সেকেন্ড প্যারাগ্রাফে রাখবে। তার ফলে এই যে 4টে অংশ, বিবরণ এবং সমাপ্তি, শেষে গিয়ে কোনো একটা কনক্লুসিভ বাক্য লেখো। কীরকম কনক্লুসিভ বাক্য? ধরো রেল দুর্ঘটনা, তাহলে কি হবে? রেলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। যখন রক্তদান শিবিরের কথা আমরা বলছি, সেখানে কি হবে? কোনো না কোনো একটা অর্গানাইজিং এজেন্সি থাকবে, মানে অর্গানাইজিং সংস্থা থাকবে। যে সংস্থা অর্গানাইজ করছে তাদের একটা বক্তব্য আছে,
তাহলে সেক্ষেত্রে তুমি শেষ করতে পারো এইভাবে যে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও তারা এই ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করবেন। মানে তোমার বক্তব্য না যে গ্রহণ করা উচিত, আরও এই ধরনের কাজ করা উচিত, তা না, যারা আয়োজন করছেন তারা এই কথাটা বলছেন, এটা বলে তুমি শেষ করবে। তাহলে আমরা প্রতিবেদন লেখার কি কি নিয়ম রয়েছে সেগুলো এতক্ষণ দেখলাম। এবার এই নিয়মগুলোকে ফলো করে একটা প্রতিবেদন যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখব, চলো আমরা সেটা এবার একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। টপিকটা কি আছে? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একটি মিছিলের আয়োজন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। কোনো অঞ্চলের কথা বলা নেই, কোনো তারিখের কথা বলা নেই, তার মানে এখানে পুরোটাই সিম্বলিক হবে। এতক্ষণ যে নিয়মগুলো বললাম আমরা, সেই নিয়মগুলো ফলো করে আমরা দেখি কি হচ্ছে বিষয়টা। প্রথমেই টাইটেল কি দিচ্ছি আমরা? সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিল, সামিল এলাকাবাসী। আচ্ছা, আমরা তো এখানে বলতে পারতাম সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিলের আয়োজন করা হয়েছে, সামিল হয়েছেন এলাকাবাসী, বলিনি কিন্তু আমরা বললাম সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিল বলে এখানেই থামিয়ে দিলাম সামিল এলাকাবাসী। কারণ আমরা শিরোনামে কখনোই ক্রিয়াপদ ব্যবহার করব না, পূর্ণ বাক্যে শিরোনাম দেব না। এবং এই টাইটেলে তোমরা অবশ্যই একটা আন্ডারলাইন করে দিও, সেটা অনেক বেটার হবে। এরপরে চলে আসছি পরিচয়। এই যে নিজস্ব সংবাদদাতা, ক অঞ্চল। যেদিন আমি প্রতিবেদনটা লিখেছিলাম সেটা 1 মার্চ ছিল, তার ফলে কি লিখেছি 1 মার্চ। দেখো কোথাও কিন্তু 1 1 ইত্যাদি না, বাংলা ডিজিট, তার সঙ্গে ইংরেজি মাসের নাম। যে লাইনে তুমি এটা লিখছো তারপরেই কিন্তু এই কোলন সাইনটা দিতে হবে। কোলন সাইনটা দিয়ে তার পাশ থেকে লেখা শুরু করবে, পরের লাইন থেকে নয়। এবং এই নিজস্ব সংবাদদাতা থেকে শুরু করে তারিখ পর্যন্ত কোনো আন্ডারলাইন করবে না। আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, আন্ডারলাইন করবে না, শুধু টাইটেলটা আন্ডারলাইন করে দাও, আর কিছু দরকার নেই। এক্ষেত্রে অনেকে একটা ভুল করো, টাইটেলটার জন্য একটা অন্য কালি ব্যবহার করো, আন্ডারলাইনের জন্য অন্য কালি, এত কিছু দরকার নেই। পরীক্ষাতে তুমি কত রকম কালি ব্যবহার করলে তার জন্য কোনো নাম্বার বরাদ্দ নেই। যে কালিতে লেখা শুরু করেছো ওই কালিতেই লেখা শেষ করো, জাস্ট বিষয়টাকে সুন্দর করে প্রেজেন্ট করো। এইবার আমরা কি করছি, ওই যে 6টা উত্তরের কথা বললাম, প্রথম প্যারাগ্রাফে আমরা সেই উত্তরগুলোকে কিছুটা দেওয়ার চেষ্টা করছি। আজ ক অঞ্চলে ধর্মের নামে মানুষকে বিভাজনের চেষ্টার বিরুদ্ধে এক মিছিলের আয়োজন করে এলাকার একটি সামাজিক সংস্থা। নাম দরকার নেই, শুধু সামাজিক সংস্থা বললেই হবে। এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দেন। সাম্প্রতিককালে সারা দেশে ধর্মীয় কারণে মানুষে মানুষে অবিশ্বাস বেড়ে চলেছে। এর ফলে অন্য মানুষকে হত্যা করতেও পিছপা হচ্ছে না মানুষ। এই পরিপ্রেক্ষিতেই বিভেদকামী অশুভ শক্তির উদ্দেশ্যে বার্তা দেওয়াই এই মিছিলের মূল লক্ষ্য বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়। দেখো, এই মিছিলের মূল লক্ষ্য এই পর্যন্ত বলে যদি থেমে যেতাম তাহলে এটা কিন্তু প্রতিবেদকের নিজস্ব বক্তব্য হতো। কিন্তু এই যে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয় লেখা হলো, এখানেই বক্তব্যটা কিন্তু আর প্রতিবেদকের নিজস্ব নয়, তাকে আয়োজক সংস্থা যেটা বলেছে উনি সেটাই আমাদেরকে কনভে করছেন, সেইভাবে বিষয়টা এসছে এখানে। তাহলে প্রথম প্যারাগ্রাফ আমাদের হয়ে গেল। এইবার আমরা কি করছি, সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত যা কিছু আমরা বললাম তার একটা বিস্তৃত বিবরণে এলাকার বাজার অঞ্চল থেকে, দেখো যে কোনো এলাকায় বাজার অঞ্চল থাকে, তার ফলে তুমি বাজার অঞ্চল উল্লেখ করছো মানে তোমার এলাকাকে সবাই চিনে ফেললো, এটা কিন্তু হবে না। এখানে কিন্তু তোমার আইডেন্টিটি কোনোভাবে ডিসক্লোজড হচ্ছে না। এলাকার বাজার অঞ্চল থেকে সকাল 10টায় মিছিলটি যাত্রা শুরু করে এবং সমগ্র শহর পরিক্রমা শেষে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশের যাত্রা শেষ হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধীর মূর্তি, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ভর্তি। সুতরাং এমন একটা অঞ্চল যেখানে বাজারও আছে, মহাত্মা গান্ধীর মূর্তিও আছে, তার মানে এটা এই অঞ্চল না, এটা বোঝা সম্ভব নয়। সুতরাং এটা খুব একটা কমন বিষয়, সাধারণ এরকমই হয়ে থাকে, কোনো মনীষীর মূর্তির ওখান থেকেই এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। এদিনের মিছিলে ধর্ম জাতি নির্বিশেষে মানুষের ঐক্য ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা সমাধানের দাবিতেও স্লোগান তোলা হয়। মিছিলে অংশগ্রহণকারী মানুষদের হাতে ছিল প্ল্যাকার্ড এবং পোস্টার, যেখানে বাংলার বিভিন্ন মনীষীর বাণীর পাশাপাশি নাগরিক সমাজের সকলের
সকলের জন্য কাজের দাবি বা ন্যূনতম মজুরির বিষয়টিও প্রাধান্য পায়। আমরা এই এখন দেখছি না যে আমাদের রাজ্যের একটা উত্তাল অবস্থায়, যেখানে বিভিন্ন মানুষজন রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন এবং এত মিছিল হচ্ছে চারপাশে চিকিৎসকদের, সাধারণ মানুষের, সেখানে প্রত্যেকটি মিছিলে প্ল্যাকার্ড থাকছে, ব্যানার থাকছে, নানা ধরনের কথা লেখা থাকছে। আমরা সেটাই উল্লেখ করলাম যেরকম হয়ে থাকে এই ধরনের ক্ষেত্রে। সেখানে কি লেখা আছে বলার দরকার নেই, জাস্ট প্রত্যেকের হাতে আছে এটা বলছো মানে তুমি ঠিকভাবে অবজার্ভ করেছো বিষয়টা, এইটুকুই। এলাকার একাধিক বিশিষ্ট মানুষ এই মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন। বিশিষ্ট মানুষ কে, সেই বিশিষ্ট মানুষ বলার দরকার নেই। সর্বত্রই যারা একটু গুরুত্বপূর্ণ, যারা একটু ব্যতিক্রমী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারা সামনে থাকেন, আমরা সেটাই বলছি। গান্ধী মূর্তির পাদদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর একটি পথনাটক অভিনীত হয়। এলাকার এক বিশিষ্ট সাহিত্যিক তার ভাষণে, দেখো এলাকার সাহিত্যিকের নাম দেওয়ার দরকার নেই, একজন সাহিত্যিক, এটুকুই তার পরিচয়। সাহিত্যিক, তিনি তো দেশ সমাজকে অন্যভাবে দেখবেন, তার অনুভবের ক্ষমতা আলাদা, আর সেই অনুভবটাকে তিনি ভাষায় প্রকাশ করেন। তাহলে তার বক্তব্যের একটা গুরুত্ব আছে। কি বলছেন? তার ভাষণে ভারতের দীর্ঘদিনের ঐতিহ্য যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সে কথা স্মরণ করিয়ে দেন। তাহলে এটাও প্রতিবেদকের কথা নয়? সেই সাহিত্যিক তার ভাষণে বলেছেন বলেই প্রতিবেদক উল্লেখ করেছেন। দেশব্যাপী অবিশ্বাসের বাতাবরণ থাকলেও এই এলাকার মানুষ চিরকাল একে অন্যের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ঐতিহ্য রক্ষার ব্যাপারে সকলেই দৃঢ়প্রতিজ্ঞ হন। এই যে সকলেই দৃঢ়প্রতিজ্ঞ হন, এই অংশটা তুমি যদি না উল্লেখ করো তাহলে মনে হবে এটা প্রতিবেদকের নিজস্ব বক্তব্য। কিন্তু প্রতিবেদক দেখেছেন প্রত্যেকটি মানুষ এই ব্যাপারটাকে মেনটেন করার জন্য শপথ নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন। তার যে সেই দেখা, যেটাকে তিনি অবজার্ভ করলেন, পর্যবেক্ষণ, সেটাই তিনি পাঠকের সামনে তুলে ধরছেন। তাহলে এই যে পুরো লেখাটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি, এখানে কি ব্যক্তি হিসেবে প্রতিবেদক কোথাও উপস্থিত আছেন? নেই। কিন্তু আমরা যে কোনো টপিক যখন লিখব তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখব যে ব্যক্তি হিসেবে তোমার নিজস্ব প্রেজেন্স হচ্ছে শুধু ঘটনা বর্ণনার মধ্যে দিয়ে, ডেসক্রিপশনের মধ্যে দিয়ে। সেখানে তুমি বিশ্লেষণ করে তোমার অবজারভেশন কী আছে, এ বিষয়ে তোমার কি মতামত, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কি করা উচিত, নাথিং, কিচ্ছু না। কোনো ধরনের কোটেশন ব্যবহার করবে না। কোটেশন বলতে কোনো বিখ্যাত মনীষীর উক্তি, যে রবীন্দ্রনাথ বলেছেন, কাজী নজরুল ইসলাম বলেছেন, বিবেকানন্দ বলেছেন, না। হ্যাঁ, বলতে পারো, যেমন ডিরেক্ট কোটেশনেও দিতে পারো, এইভাবে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়। কারণ এখানে আমরা সামাজিক সংস্থা বলেছি একটা, আয়োজক সংস্থার পক্ষ থেকে সম্পাদক জানান বলে কোটেশনে তার একটা বক্তব্য। কিন্তু বিখ্যাত মানুষের কোটেশন, যেমন আমরা রচনা, বাংলা রচনা ইত্যাদি দিই, সেটা এখানে আমরা একেবারেই দেব না। তাহলে এই আমরা পেলাম আমাদের আজকের যে টপিক, সেটা ছিল হচ্ছে সংবাদভিত্তিক প্রতিবেদন বা ঘটনাভিত্তিক প্রতিবেদন লেখার নিয়ম। এরপরের যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসটা থাকবে আমাদের সম্পাদকীয় প্রতিবেদনের ওপরে। সম্পাদকীয় প্রতিবেদন বিশ্লেষণমূলক, ফলত সেটা লেখার ধারা সম্পূর্ণ আলাদা, তার অ্যাপ্রোচ অন্য, তার উদ্দেশ্যও আলাদা। সুতরাং আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব সম্পাদকীয় প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এবং সেখানেও আমরা মডেল উত্তর একটা দেখে নেব, নিয়মগুলোকে কিভাবে আমরা প্রয়োগ করছি। তাহলে আজকের ক্লাস আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আবার অপেক্ষা তোমাদের সাথে কথা হওয়ার পরবর্তী ক্লাসে। প্রত্যেককে ধন্যবাদ।